তখন তার প্রেক্ষাপটে ইয়া করে না আমি আসলে কি রাজাকারের বাতি থাকি না এটা আমাদের জেলা আওয়ামী লীগের সেক্রেটারি ওই তখন তার এলাকার আঞ্চলিক কমান্ডার ছিলেন আপনার কাছে আমি জিনিসটা একটু ক্লিয়ার হতে চাই আসলে আমি যদি রাজাকারের বাতিটা হয়ে দিই আজকে চেয়ারম্যানই সহ সভাপতি রিজাইন দিয়ে চলে যাবো আপনি কথাটা একটু ক্লিয়ার করে দেবেন কিছু টাউন এগুলা লেখার অর্থ কি আমার তারপরে হিন্দুরা বলে দেশ ছাড়ে পালাইছে এই কথাটা কি সত্য এই মুক্তিযুদ্ধ কি এটা এখন ভাই আমার কথা শোনো রাইট একটা অসত্য জিনিসের প্রতিবাদ করবো যে অসত্য জিনিস সত্য হবে আমি তো ফেসবুকে দেব লাগতেছে একটা কথা এমন গান রোদে আছি না আমি যা খুশি তাহলে তো দুনিয়া অফিসিয়াল কোনো প্রতিবাদ করবে না মিটিং সমাবেশে যখন হবে মানুষের নলেজ এটা জানা এটা আপনি তোমার এই জগৎকে দিয়ে তোমার কারণ তোমাকে ভুল না বলতে আমি একটা কথা বলবো ভাই এই দেখি এখানে আছে একটা লোক বিশ্বাস করে না করে না অনেক দাদা এটা দেখে বিরুদ্ধা আমাদেরকে বিব্রত হতে না আমার অনেক পরিবারের লোক আছে তাদের বিব্রত হবে বিব্রত না জেল লেখছে এর এখানে হাজারের দুজন বা তিনজন সামাজিক রাজনৈতিক প্রতিপক্ষ কথা রেকর্ড করতে তাহলে আপনার স্পর্ধা কদ্দুর আমি দেব কয়েন আমার রেকর্ড আমার ভালো চিত্ত আপনি মামলার 1 নম্বর আসামি হচ্ছেন আপনার নির্দেশে মারছে শুনেন দাদা আমার কথাটা শুনল না আপনি ছাগলের বাচ্চা কত কথা শহরের বাচ্চা কই দিলাম তুই মেধা খারাপ করলি শহরের বাচ্চা কেরা দাদা দাদা আপনার সাথে আমি কি খারাপ ব্যবহার তোর আমি 10,000 টাকার কথা কথা এ কুত্তর বাচ্চা বান রেডিয়া দিবে কবে কই সিটারের ঘরে সিটার আইতাছে কালকাই বানা লুকাইবো আমার শুনেন শুনেন আপনি একজন আমার রেকর্ড আমার কথা রেকর্ড করছে শুনেন শুনেন দাদা আমার কথা শুনেন আপনি ঘরের পাকনি আমার কথাটা শুনল না দাদা কথা কইছে আমার জগার শহরের বাচ্চা মাদার চুপ এডি কিন্তু দাদা খারাপ হইতাছে কথা কইছে মাগের ঘরে মাগের পুত এডি জানা বলতাছেন এডি আপনি কি আপনার সাথে আমি খারাপ ব্যবহার করছি তুই এখন তো আমার ভালো দেই মালের ঘরের মাল তুই এখন তো আমার কি হইছে শহরের বাচ্চা তোর বাচ্চা আমি আর ভাড়া দিয়েছি শহরের বাচ্চা তুই লুট দেই কুত্তার বাচ্চা আমি শুনেন শুনেন আমার বাড়ি আমি তো সে তো আমার গোষ্ঠীর না আমি অর্ডার দিছি শুনেন শুনেন আমি আপনারা কি বলছি আপনারা আমি কি বলছি যে আমি জানাইতাছি রাখেন টাকা আরে শুনেন শুনেন আপনি একজন চেয়ারম্যান সেটা এই ধরনের কথা আপনি বলতে পারেন না শুনেন শুনেন দাদা আপনি এই ধরনের কথা বলতে পারেন না একজন চেয়ারম্যান হয়ে সেটা একটা কাগজ নিয়ে আসছি উনার পক্ষ হয়ে আমি আসছি জি না না উনি ওই রকম অবস্থায় নাই শারীরিক ভাবে অসুস্থ যেহেতু উনার লিখিত কাগজ এনেছি এবং ডাক্তারের একটা সার্টিফিকেটও এনেছি উনি আচ্ছা উনার পক্ষ হয়ে আমি উনার ছেলে আসছি হ্যাঁ আমি যেহেতু উনার ছেলে আসছি আমি লিখিত কাগজ নিয়ে আসছি ওনার মুখের একটা কথা আমার প্রয়োজন ছিল না আসলে উনি একটা লিখিত দিচ্ছে এর বাইরে উনার যদি মনে করেন লিখিতর পরেও হ্যাঁ হ্যাঁ অসুবিধা নাই উনি একটা শোনেন বাবুল ভাই আমি একটা জিনিস বলি এটা কোর্টের একটা অর্ডার এটা সামাজিক কোনো বিচার না কোর্টের অর্ডার কোর্টের নির্দেশ আছে যদি কোনো লোক অসুস্থ থাকে তার পক্ষ হয়ে উকিলও মুভ করতে পারে যে কেউ মুভ করতে পারে আমি লিখিত অর্ডার নিয়ে আসছি এখন আপনারা এখানে সামাজিক ভাবে বসেন নাই একটা কোর্টের পিছনে আলাপ আলোচনা করতে বসতেন কোর্টের যে এরকম ফর্মালিটিস আমি ওই ফর্মালিটিস মেনটেন করে আসছি আমি যাওয়ার সময় চেয়ারম্যান সাহেব এবং সচিব সাহেবের কাগজগুলি দিয়ে যাব এবার আপনারা পরবর্তী কাজটা আগাইতে পারেন
এখানে যেহেতু কথা হইতেছে ইচ্ছা করলে যাওয়ার সময় না এখন হ্যাঁ সমস্যা নাই দিয়ে দিলে তারপর একটু পথটা একটু আগে গেল আর কি কোনো সমস্যা নেই এটা তো কোনো সমস্যা নেই কোর্টের যেটা সিস্টেম আমি সিস্টেমটা ফলো করতেছি তো এটা তো সামাজিক বিচার না এটা তো কোর্টের একটা অর্ডার আছে নো এটা কোর্টের একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে অবশ্যই কোর্টের অর্ডারটা ফলো হবে এটা তো সামাজিক অবশ্যই অবশ্যই আচ্ছা সুমন আমরা কোর্টের অর্ডারটা ফলো করে সামাজিক ভাবে কিভাবে শেষ করে দিয়া কোর্টকে ফিল আপ করে দেওয়া যায় বিষয়টা সেই হ্যাঁ আমি একটা কথা না বললেই নেই আসলে অফিসে আসছিল অফিসে নেওয়া আসলে বিধান হইলো আমার অফিসে আমি দেখছি সবাই আমার নিজস্ব লোক বাদী বিবাদী নিজস্ব লোক গুসাই না করে এটা আমার ঘরে করলাই আমার যেহেতু পড়াই সেই কারণে আমি ছিটাই আনে দুটো পক্ষই অন্তপক্ষে ওনার যে আস্তাত্তন কাগজ জানে ওনার একটা ফোন আজকে আমি পিচ্ছি মানুষ আমি আসলে এই মামলার ম্যাজিস্ট্রেট আমি জানলে কোর্ট থামতে বাধ্য অবশ্যই কোর্ট ফলো করতে আমিও তো কোর্টটা বুঝি না বুঝি ওনার একটা ফোন দরকার ছিল যে নাতি আসলে মান অভিমান খুব যেটাই আছে যেহেতু আমার ছেলে যাবে তুমি এটা সামাজিকভাবে নিষ্পত্তি করে দিই এদেশের রাষ্ট্রপ্রধান দুইজনই জেল আসছে প্রধানমন্ত্রী ছিল আলাদা যে প্রধানমন্ত্রী ছিল হাসিনা প্রধানমন্ত্রী দুজনই কিন্তু জেল হাসছে অন্তপক্ষে একটা ফোন আমি পাইতাম এটা যেভাবে এখানে একটা বিষয় আছে আপনারা তো খেয়াল করেন নাই একটা মিথ্যা মামলা করা হয়েছে এর আগে মামলাটা আদালত থেকে খারিজ হয়েছে এখানে লেখা আছে 11/6/2018 তারিখে ওনারা যে মামলাটা করছে সেম একটা মামলা করছে আদালত থেকে এটা খারিজ হয়েছে কোন মামলা যদি আজকে বলবো আমি বলি আমি এই মামলাটা হারিয়ে দেওয়ার জন্য আমি দায়ী আচ্ছা ঠিক আছে কেন দায়ী আসলে আমি গুরুত্ব হ্যাঁ নিজের আমি গুরুত্ব দিয়েছি না আমার অফিসে আরেকটা কপি 8 মাস আগে করে আমি এটা আসলে আমল নিছি না যে কাজই হেরা ঘরের ব্যাপার আমি নিজেও বিব্রত ছিলাম এই জন্য হ্যাঁ আমার বাড়ি ঘর রাখছে আমি আসলে আমলই নিছি না অন্যরা তো কোনো কথা না যেমন কাজী বাড়ির অন্যরা জন্য কোনো বাদ করতেছে না আমি হেরার পক্ষের কথা আমল নিচ্ছি না এই জন্য তারা মামলাটা হারিয়ে যাচ্ছে কোর্ট একটা নির্দিষ্ট সময় দেয় এই সময়ের ভিতরে আমার প্রতিবেদন দিতে হবে আসলে 8-9 মাস আমার অভিযোগ এটা ফার্দার এর আবার না এখানে জাকির ভাই একটা জিনিস বলি আপনার কারণে খারিজ হয় নাই এখানে একেবারে স্পষ্ট লেখা আছে ধার্য তারিখে অর্থাৎ বিগত 10/7/18 তারিখে মাননীয় আদালতে তারিখ নির্ধারিত থাকায় বাদী সময়ের আবেদন করছে যিনি বাদী আমি বলি আপনি বাদী না যিনি বাদী উনি টাইম পিটিশন চাইছে যেহেতু টাইম পিটিশন চাইছে আজকে আমি যখন রিপোর্ট দেই না সেটা করবে আমার তো রিপোর্ট করতেছি না আমি যেহেতু রিপোর্ট দিচ্ছি না সে আবেদন কি করবো বাদী যখন সময় চাইছে কোর্ট মনে করছে মামলা এনিথিং রং ইয়ে করছে এটা কি আমি অনুরোধ করবো সামাজিক করবেন না এটা আমার আইন মধ্যে চলবো এরপরও যেহেতু আপনারা যদি নিষ্পত্তি করেন সেখানে আমার আপত্তি নেই কথা আমি বুঝতে পারছি আমি উনি কমপ্লেন দিছি সাক্ষী দিয়ে সাক্ষীরা দিয়ে আমার আসল কমপ্লেন সঠিক কিনা হ্যাঁ সেটাই সঠিক হয়ে থাকলে আমি এটা এখানে রিপোর্ট দেবো তথাপি যেহেতু একবারে আপনারা যদি সামাজিক মীমাংসা করে নিতে পারেন সেখানে কোনো ইয়া নাই আমি একটু কথা বলি আমি সুমন ভাইয়ের একটু কথা বলতাম চাইতেছি হ্যাঁ বলো ভাই এগুলি তো নিজের ওই একবার মামলা হয়েছে হারিয়ে হয়েছে আবার মামলা হয়েছে আবার এটা আপনারা পাইবেন তারা পাইব একজন ফার্স্ট ক্লাস অফিসারের বিরুদ্ধে বাড়িতে আনছে আসলে কত বড় অফিসার পরিষদের মিটিংটা বাড়িতে আনছে উনি বাড়িতে আনছে কি আমরা ঘরোয়া ব্যাপার যাতে এটা সর্ব সাহেব না জানে না শুনে
সুমন ভাইয়ের আমি মোহাম্মদ ভাই যেহেতু সামাজিক ভাবে চেয়ারম্যান সাহেব আনছে আর আপনি বলতেছেন আপনার আব্বার দরকার ছিল, আপনি বলতেছেন যে আব্বার দায়িত্বটা আপনি নিয়ে আসছেন বা কথা বলে আনছেন। এখন আসলে কি জিনিসটা সামাজিক ভাবে সমাধান দিলে তো আমি মনে করি ভাই ভালো, আপনারা নিজের মানুষ। অবশ্যই মোহাম্মদ ভাই আমি আপনার সাথে পুরো একমত। আমি তো ওইটা বলি নাই যে আপনি যেটা সামাজিক ভাবে বলছেন, সামাজিক ভাবে মামলার বাইরে অনেক বিষয় আছে, সামাজিক ভাবে হইলে সেটার আমি কখনোই আপত্তি করি নাই, কিন্তু মামলাটা একটা আলাদা ইস্যু। এখন যেহেতু মামলাটা আপনারা একটা দায়ের করছেন, মামলার গ্রাউন্ডে যা যা আছে আপনারা করেন, এরপরে যদি বলেন মামলার গ্রাউন্ড পরে দরকার হলে 5 মিনিট বসবেন, 10 মিনিট বসবেন, সামাজিক ভাবে আমি ওইটা রাজি আছি। কিন্তু মামলার গ্রাউন্ড যেহেতু আপনারা তৈরি করছেন, কাজী আব্দুল লতিফ বড়াইলের প্রথম গ্রাজুয়েট একটা লোক, ভদ্রলোক, ফার্স্ট ক্লাস অফিসার, তার নামে অভিযোগটা দিয়েছে তার ভাতিজা, তার নাম কাজী আবু তাহের, সে হয়েছে কাজী আব্দুল লতিফের ভাইয়ের ছেলে, এবং কাজী আবু তাহেরের বিয়ের ঘটক উকিল বাপ হয়েছে কাজী আব্দুল লতিফ। যে উকিল বাপের নামে একটা মামলা করে, আগে আপনারা যাচাই বাছাই করেন মামলাটা ঠিক কিনা। এটা যদি একটা রায় চেয়ারম্যান সাহেব যেটা জেনুইন আমি মনে করি সেটাই দেখ, এরপরে সামাজিক ভাবে যতবার বসতে চান আমার কোনো আপত্তি নেই। আগে মামলাটার ফয়সালা করেন, যারা সাক্ষী আছেন মামলার গ্রাউন্ডে যে যেটা পারেন বলেন। যদি মামলাটা যদি সত্যি হয়, আমি তো আছি এখানে, একটা লোক মারা গেলে তার ছেলেরা বলে না আমার বাবা মারা গেছে, আমরা দায়িত্ব নিছি, কারো কোনো পাওনা দেখলে থাকলে আপনি আমার থেকে নেবেন। এখন কেউ যদি মারা যাওয়ার পরে কথাটাকে বলে আমারটা শুনতে দেন, আপনি মাঝখানে ঢুকেন না প্লিজ, আমার কথার ভিতরে ঢুকেন না, আপনি পরে বললেন। আমি যখন দায়িত্ব নিয়ে বলতেছি আমার বাপ মারা গেলে সব দায়িত্ব আমার, কেউ যদি ফাট করে আইসা বলে যে তোমার বাপের থেকে 10 কোটি টাকা পাই, এটা কি একটা গ্রহণযোগ্যতা লাগবে না? মুখের উপরে বললেই হলো নাকি? এখন আবু তাহের এখানে লেখছে যে আব্বা তার কাছ থেকে টাকা নিচ্ছে, আমি এই জিনিসটা পরে বলবো, আগে এখানে যারা সাক্ষী তারা আগে আমার উনার পক্ষে কি সাক্ষীটা দেন আমি শুনি, চেয়ারম্যান সাহেবের শুনুক, তারপরে চেয়ারম্যান সাহেব আমার বক্তব্যটা নেই, আবু তাহের ভাইয়ের বক্তব্য তো আছে, তারপরে আমার বক্তব্যটা নেই, যেটা জেনুইন চেয়ারম্যান সাহেব সেটা রিপোর্ট দেয়, এটা হলো আমার 1 নাম্বার কথা। এরপরে ভাই প্লিজ প্লিজ কাকা আমার কথার ভিতর ঢুকেন না, আপনাদের কথা আমি ঢুকবো না প্লিজ। এরপরে আপনারা সামাজিক ভাবে যতবার বসতে চান, যতবার ফয়সালা করতে চান আমি আছি। চেয়ারম্যান সাহেব আপনি মামলার সাইজটা আগে আমি অন্য কোনো কথা ঘটনাটা আইনের প্রক্রিয়ার মাধ্যমে আমি আপনার জি আমি একটা কথা বলি। আসলে এখানে অনেকগুলো কথাই হয়েছে, মূল কথাগুলি যেগুলি বলছে যে পরিশোধ হওয়ার কথা ছিল, কিন্তু সেটাকে এক গড়ের ব্যাপারে এক বক্তব্য আমরা যেটা শুনে গেছি যে এটা আমার কারণে হারিজ হয়েছে, এটা আবার আর একটা কোর্ট থেকে আবার সেটাকে মানে পুনরায় ইনকোয়ারির জন্য সেটাকে পাঠাইছি। এখন আমি একটা যে জিনিসটা কথা বলবো, পক্ষদের কাছে আমি আগে যাব, পক্ষদের কাছে আমি বলতে চাইতেছি যে এখানে সর্বপ্রথম আমরা তোমাদের কাছ থেকে উভয় পক্ষের কাছে আমার প্রশ্ন যে এখানে কি আমরা যে সমাজ বসছে এই সমাজ দ্বারা আমরা কি এই সমাজ দ্বারা সমাধান করলে তোমাদের সেই সমাধান তোমাদের মনমতো হবে, নাকি তোমরা আগে এই মানে যেটা ইনকোয়ারির জন্য আসে সেটা ইনকোয়ারিতে মানে ইনকোয়ারির মাধ্যমে যাইবে, সেখানে তোমরা আমাদেরকে বলবা যে তাল গাছ বন্ধ করাইতে সেটা আমরা দরবার করব না, সেই দরবার কখনো কোনোদিন কেউ করতে পারবে না। সুতরাং এখানে দরবার করার আগে হইতে গেলে যদি উভয় পক্ষে এই সমাজকে মানে, যদি এই সমাজ যদি সেটাকে গ্রহণ করে, তাহলে উভয় পক্ষ আমরা আগে বহুবার দরবার করছি, এই দরবার আমরা আর করতে চাই না। এখন দরবার করতে গেলে সকালে মৌখিক কথার কোনো বেলো নাই, এখন দরবার করতে গেলে প্রত্যেকটা পক্ষের দুটা পক্ষের, কারণ আমরা নিজেরা এইটার ব্যাপারে হয়রানি হয়ে গেছি যেন কেন কারণ হচ্ছে একটা মামলা হারিজ হওয়ার কারণ কি, যে কাজী বাড়ি একটা লোক কথা বলে না কেন, না বলার এখানে কারণ আছে, কারণ পক্ষ আমাদেরকে দালাল বলতেছে, সেই জন্য আমরা এখানে মানে কথা বলতে চাই না। এই জন্য যেহেতু আবার এই চেয়ারম্যান ডাকাইছে, চেয়ারম্যানের ডাকে আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। যদি চেয়ারম্যান যদি সেটা পরিবেশ করে এবং সেই পরিবেশটা আর মৌখিক হবে না, যে কেন হবে না, যে কোর্ট থেকে যে অর্ডারটা আসছে আমরা যদি সেই রকম কোন পরিবেশের মাধ্যমে রেজুলেশন কাগজের মাধ্যমে
সেই মাধ্যমে যদি আমরা একটা গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে পারি, এই গ্রহণযোগ্য সমাধানের পরে কোর্টের কাছে এটা মানে দেওয়া হবে। এটা হলো আমার বক্তব্য। যদি এখানে তাদের কোনো বক্তব্য এভাবে যদি যে আগে এটা করেন ওটা করেন সেটার মধ্যে বললে আমরা তাদের কোনো অর্ডারে আমরা কোনো দরবার করবো না। যদি সেইভাবে যদি তারা মানে তাহলে মানবো, আর না মানলে চেয়ারম্যান এখানে চেয়ারম্যানের যে আইনগত অথরিটি আছে সেই আইনগত ভাবে অথরিটি ভাবে দরবার ইয়া হবে। দাঁড়ান, কোনো লিখিত নাই, কিচ্ছু নাই, এগুলি হাওয়ার উপরে দিয়ে কইতেছে। আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে জাকির ভাই যে কথাটা বলছে, আমি জাকির ভাইয়ের কথাটা মানতেছি, হ্যাঁ, সর্বান্তকরণে। কিন্তু এখানে যেহেতু একটা কোর্টের ইস্যু দাঁড়ায় গেছে, এখানে সামাজিক ভাবে শেষ কইরা কোর্টে বইলা দিলে যে লতিফ কাজী টাকা নিছে, আমি তো এটা মানুম না। কারণ এখানে যখন অভিযোগটা করছেন, অভিযোগটা আপনার আগে এস্টাবলিশ করতে হবে। তো লতিফ কাজীর সাথে আবু তাহের আলম জালালের কোনো লেনদেন নাই, এটা সবাই মনে রাখবেন। আমি বলি কথাটাকে শেষ করেন। লতিফ কাজীর সাথে আলম জালাল আবু তাহের নাসুমিয়ার কোনো লেনদেন নাই। নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন। সরকারি খাস জায়গায় ভবন নির্মাণ করায় জাকির চেয়ারম্যানকে 7 দিনের মধ্যে বাড়ি ভেঙে ফেলার নির্দেশ। ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে সরকারি খাস জায়গায় 2 তলা বাড়ি নির্মাণ করেছেন। সাংবাদিকদের লেখনের মাধ্যমে ও স্থানীয় জনগণের আবেদনের প্রেক্ষিতে তা জেলা প্রশাসকের নজরে আসে। পরে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জেলা প্রশাসকের নির্দেশে গত সোমবার সকালে সরেজমিনে জায়গাটি উদ্ধার করতে আসেন নবীনগর উপজেলার সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু মুসা। এ সময় তার সঙ্গে ছিলেন সার্ভেয়ার মোহাম্মদ ওয়াসিম আকরাম, বড়াইল ইউনিয়ন ভূমি কর্মকর্তা রাসেল আহমেদ প্রমুখ। এ সময় সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আবু মুসা 7 দিনের মধ্যে সরকারি জায়গায় নির্মিত ভবনটি সরিয়ে নেওয়ার নির্দেশ দেন। চেয়ারম্যান জাকির হোসেন এসিল্যান্ড মহোদয়ের নিকট ভবন সরিয়ে নেওয়ার জন্য 15 দিন সময় চান। তবে এসিল্যান্ড মহোদয় জাকির হোসেনকে বলেন, আগামী 7 দিনের মধ্যে ভবন ভেঙে ভবনে থাকা আসবাবপত্র সরিয়ে না নিলে তা সরকারিভাবে বাজেয়াপ্ত করা হবে, যা জাকির চেয়ারম্যান আর কোনোদিন ফেরত পাবে না। অন্যদিকে বড়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বড়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন জাকির বলেন, আমি একজন চেয়ারম্যান হয়েও আমি ভূমিহীন। আমি ভবন সরিয়ে নেওয়ার জন্য 15 দিন সময় চেয়ে পেলাম না, তা অত্যন্ত দুঃখজনক। নবীনগর টিভি, সত্য প্রকাশে আপোষহীন।